আসসালামু আলাইকুম। এই স্বাধীন বাংলাদেশে বসে এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যে স্বাধীনতা, সেই মহান স্বাধীনতা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা, বিকৃতি করা, নানান রকম নিজস্ব ধ্যান ধারণার পাকিস্তানপন্থী কথা বলা, এটা কতটা ভয়ঙ্কর। এই ব্যারিস্টার শাহরিয়ার এই বাংলাদেশে বসেই সে হুমকি দিচ্ছে যে ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা আসেনি। কি হয়েছে, ৭১ সালে পাকিস্তান থেকে মুক্তি পেয়ে বাংলাদেশ ভারতের হাতে নাকি পরাধীন হয়েছে, এবং সে এটাও দাবি করছে যে মূল স্বাধীনতা এসছে ২৪শে জুলাই। বিদেশি ষড়যন্ত্রের মধ্যে দিয়ে একটা সরকারের পতন ঘটিয়ে আরেকটা সরকার এসছে, সেটা কিভাবে স্বাধীনতা হয় এই বিকৃত মস্তিষ্কের মানুষের পক্ষে এটা কি বোঝা সম্ভব? শুধু কি কয়েকটা বই পড়লেই আর ব্যারিস্টার হলেই বাংলাদেশে জ্ঞানী হয়ে যায়? চলেন আজকে একটু চোখ ফিরাই তার আরেকটি বক্তব্যের দিকে। আওয়ামী লীগ নেমে দেখো, এরপর মানুষ জনস্রোত টুঙ্গিপাড়া দেয়, মিশাই দেয় পুরা টুঙ্গিপাড়াকে, সেটা নিশ্চয় আওয়ামী লীগ চায়। এই বোকালক্ষী বোধহয় বুঝতেও পারছে না যে তার ঘুমন্ত অবস্থার মধ্যে দিয়ে কিভাবে সারা দেশে আওয়ামী লীগ বের হয়ে গেছে। আওয়ামী লীগ একসাথে ৪৭ জায়গায় মিছিল করছে একদিনে দেশে। আওয়ামী লীগ ঢাকা শহরে মিছিল করছে, আওয়ামী লীগ মিছিল থেকে এখন পুলিশকে হুমকি তুমকি দিচ্ছে। আর সেই লোক যে গোপালগঞ্জে সদরে এনসিপি তাদের যে প্রিয় দল, তাদের যে ছাত্র যুব সংগঠন এনসিপি, সেই এনসিপি মিটিং করতে গিয়ে কি পরিণতি হয়েছে এটা তো বাংলাদেশের মানুষ বোধহয় ১০০ বছর ইতিহাসে ভুলবে না। সেখানে গিয়ে হম্বিতম্বি দেখানোর চেষ্টা, তাও খুব বেশি উস্কানি দিয়ে যে বক্তৃতা দিয়েছে তা না, সেই গোপালগঞ্জ থেকে তাদেরকে রক্ষা করার আসার জন্য সেনাবাহিনী মাঠে নামে। আজকে লাইভ অনুষ্ঠানে প্রশ্ন করছিলাম, যে যখন প্রশ্ন তুললাম যে এখন যদি গোপালগঞ্জে হাত দেয় তাহলে পরিণতি কি হবে, একজন দর্শক তখন বলছিলেন যে আগে তো সেনাবাহিনী উদ্ধার করে নিয়ে আসছে, এবার কে উদ্ধার করবে? গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এমন এক তীর্থস্থান বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থকদের জন্য। কি কি হতে পারে গোপালগঞ্জে যদি এখন এনসিপি বা ব্যারিস্টার শাহরিয়াররা কেউ হাত দেওয়ার নাম করে? এই এক পদ্মা সেতু পার হতে পারবে? গোপালগঞ্জ যেতে হলে তখন পদ্মা সেতু পার হয়ে যেতে হয়। এই এক পদ্মা সেতু পার হওয়ার পরে বোধহয় পারও হতে পারবে না, পদ্মা নদীতেই চুবায়া মরতে হবে প্রত্যেককে, অথবা তাদেরকে পুরোপুরি বাংলাদেশের সেনাবাহিনী যদি জনগণের সম্পূর্ণ বিপক্ষে দাঁড়ায়। কারণ গোপালগঞ্জ ভিন্ন জেলা। গোপালগঞ্জ দেখিয়ে দিয়েছে, এনসিপি কে যখন তাড়ালো গোপালগঞ্জ থেকে, তখন গোপালগঞ্জে কিন্তু কোনো দলের ভেদাভেদ ছিল না। গোপালগঞ্জে বিএনপির সমর্থক যারা, তাদেরও ইগোতে লেগেছিল যে গোপালগঞ্জের মাটিতে গিয়ে গোপালগঞ্জের সন্তান শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনা নিয়ে উস্কানিমূলক কথা বলবে, এটা গোপালগঞ্জের মানুষ মেনে নেয়নি। ফলে ওখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাই মিলে, এবং সেখানে জামাতের অস্তিত্ব তো নাই বললেই চলে, সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই প্রতিরোধ এখন সর্বশক্তি নিয়েও যদি জামাত বা বিএনপির সমর্থক নিয়েও যদি গোপালগঞ্জে পাড়া দেয়, তাহলে এটা নিশ্চিতভাবে একটা গৃহযুদ্ধের দিকে যাবে। এবং তাদের যে তাদের মনের ভিতরে ভয়, যেই ভয় থেকে তারা ৩২ নম্বর ভেঙেছে, সেই ভয়টা যে গোপালগঞ্জ নিয়ে, সে আজকে থেকে কত বছর আগে বঙ্গবন্ধুকে হত্যার পর তাকে গোপালগঞ্জে সমাহিত করাই হয়েছিল, যেন মানুষের মধ্যে সেই মৃত শেখ মুজিব যে শক্তিশালী হয়ে উঠবে, সেটা যেন মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ে। ফলে গোপালগঞ্জে সমাহিত করা হলো। সেই গোপালগঞ্জের সমাধিস্থল থেকেই আওয়ামী লীগের স্পিরিট, সেই গোপালগঞ্জের সমাধিস্থলেই আওয়ামী লীগের লোকজন সেখানে গিয়ে শপথ করে, শপথ নিয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করার শপথ নেয়, তারা শেখ হাসিনাকে ফিরে আনার শপথ নেয়। সেই গোপালগঞ্জ নিয়ে এখন দুঃস্বপ্ন দেখে ব্যারিস্টার শাহরিয়ারের মতো লোক। এবং ধানমন্ডি ৩২ যে ঘটনাটা ঘটেছিল, এখন যদি ধানমন্ডি ৩২ একই ঘটনা ঘটাতে চায়, তাহলে আগের মতো কি আর লোকবল পাবে? আগের মতো কি আর একেবারে বিনা চ্যালেঞ্জে সেখান থেকে সরে আসতে পারবে? গোপালগঞ্জ তো অনেক পরের কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।